আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শব্দ। শব্দ আমরা শব্দ শুনতে পাই, কোনো বস্তু থেকে শব্দ এলে আমরা শব্দ শুনতে পাই। তো প্রশ্ন হচ্ছে শব্দ ব্যাপারটা কি। তো আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই, যে আমরা যদি হাততালি দিই তাহলে কি হয়, সেই হাততালির আওয়াজটা আমরা শুনতে পাই। হাততালি দেওয়ার সময় আমরা কি করি, আমরা কিছু পরিমাণ কৃতকার্য করি, তার মানে কিছু পরিমাণ যান্ত্রিক শক্তি নষ্ট হয়। তাহলে আমি বলতে পারি যে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। অথবা তুমি ভেবে দেখো যে আমি উপর থেকে একটা পেন ফেলে দিলাম, একটা শব্দ পাওয়া গেল। তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমার স্থিতিশক্তি যেটা ছিল, সেই স্থিতিশক্তিটা, বস্তুটার স্থিতিশক্তি কমলো, সেই স্থিতিশক্তি যে পরিমাণ বিনষ্ট হলো, সেই স্থিতিশক্তিটা প্রকৃতপক্ষে শব্দে রূপান্তর হলো। তাহলে আমি এই ঘটনাগুলো থেকে মূলত যেটা পেলাম, যে শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। ঠিক আছে, কোনো সন্দেহ নেই, শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। ঠিক আছে, কোত্থেকে উৎপন্ন হয়, কখন উৎপন্ন হয়, তুমি মনে রাখবে শব্দ কম্পনশীল বস্তু থেকে নির্গত হয়। মানে একটা বস্তু যদি না কাঁপে তাহলে কখনোই সেখান থেকে আমি শব্দ শক্তি পাবো না। আমি একটু সিম্পল উদাহরণ দিই, তোমাদের প্রত্যেক পিরিয়ডের পর একটা করে ঘন্টা পড়ে। ঘন্টা হিসেবে কি থাকে, এরকম একটা গোল থালার মতো জিনিস, সেখানে কাঠের হাতুড়ি দিয়ে আঘাত করে এবং দেখবে বেশ খানিকক্ষণ ধরে ঘন্টার রেস্টটা থাকে। তার কারণ কি, তুমি যখন আঘাত করলে তখন সেক্ষেত্রে কি হয়, সেটা কাঁপতে থাকে। যদি কোনোভাবে সম্ভব হয় যে তুমি ওই জিনিসটা ধরে দেখলে, তাহলে দেখবে এটা প্রবল বেগে কাঁপছে, এবং যতক্ষণ পর্যন্ত ওটা কাঁপে ততক্ষণ পর্যন্ত শব্দটা পাওয়া যায়। অথবা খুব সিম্পল উদাহরণ, তোমার বাড়িতে কাঁসার বাটি যদি থাকে, গ্লাস থাকে, তোমার হাত থেকে পড়ে গেল, দেখবে অনেকক্ষণ ধরে শব্দটা হয়। এবং ওই মুহূর্তে যখন শব্দ হচ্ছে, তখন যদি ওই বাটি বা থালাটাকে তুমি টাচ করো, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে সেই থালা বা বাটিটা কাঁপছে। ঠিক আছে, তো তাহলে আমি কি পেলাম, যে এটা হচ্ছে কম্পনশীল বস্তু থেকে নির্গত শক্তি। একটু বলে রাখি, এই যে কম্পনশীল বস্তু বললাম, যে কোনো কম্পনশীল বস্তু যেখান থেকে শব্দ উৎপন্ন হয় তাকে বলা হয় শনক। নশ্বস্য বয়ে দন্তন্য ক। আচ্ছা, এবার বলি যে একটা শক্তি, মনে করো কোনো একটা বস্তুকে তুমি আঘাত করলে, বস্তুটা কাঁপতে শুরু করলো, সেখান থেকে শক্তি বেরিয়েছে, সেটা হচ্ছে শব্দ। কিন্তু আমরা শব্দটাকে কখন শুনতে পাই, যখন মনে করো এখান থেকে শব্দ বেরোচ্ছে, এই একটা বস্তু, তুমি বস্তুটাকে আঘাত করলে সেখান থেকে শব্দ বেরোচ্ছে। এবার তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আছো, তুমি শব্দটা ততক্ষণ পর্যন্ত শুনতে পাবে না যতক্ষণ না পর্যন্ত সেই শব্দটা তোমার কানে এসে পৌঁছাচ্ছে। রাইট, তাহলে কি হলো, প্রথমে কম্পনশীল বস্তু থেকে কোনো একটা শক্তি নির্গত হলো, সেই শক্তিটা তরঙ্গের আকারে কোনো মাধ্যমে অগ্রসর হবে, অগ্রসর হয়ে তোমার কানে পৌঁছাবে। শুধু কানে পৌঁছালেই হবে না, কানে পৌঁছাবার পর তোমার মস্তিষ্কে বিশেষ ধরনের অনুভূতি, শ্রবণ অনুভূতি সৃষ্টি করতে হবে। সেটা একজন কালা মানুষ যে শুনতে পায় না, তার সামনেও যদি শব্দ আমি উৎপন্ন করতে পারি, শব্দ তার কানে পৌঁছাবে কিন্তু সে শুনতে পায় না, সেটা হলে হবে না। তাহলে কি কি হলো শব্দ, তাহলে কি আমি যদি বলতে চাই যে কোনো কম্পনশীল বস্তু থেকে নির্গত শক্তি তরঙ্গের আকারে অগ্রসর হয়ে যখন কানে পৌঁছায় এবং আমাদের মস্তিষ্কে একটা বিশেষ অনুভূতি সৃষ্টি করে, শ্রবণ অনুভূতি সৃষ্টি করে, তখন সেটাকে আমি বলবো শব্দ। তাহলে শব্দের সঙ্গে আমি আরেকবার বলছি, কোনো কম্পনশীল বস্তু থেকে নির্গত যে শক্তি তরঙ্গের আকারে সঞ্চালিত হয়, আমাদের কানে পৌঁছায় এবং মস্তিষ্কে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে, তাকে শব্দ বলে। ঠিক আছে, বেশ। এবার আমি বলি যে তুমি সবসময় মনে রাখবে যে কম্পনশীল বস্তু ছাড়া শব্দ উৎপন্ন হবে না। মানে একটা বস্তু থেকে তুমি কখনোই সেভাবে শব্দ উৎপন্ন করতে পারবে না যতক্ষণ না বস্তুটা কম্পিত হচ্ছে। তো এটাকেই তোমাকে পরীক্ষার সাহায্যে বলবে যে দেখাও যে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। এটা একটা সহজ পরীক্ষার সাহায্যে দেখাও। কি দেখাতে হবে, কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তো এতক্ষণ পর্যন্ত আমি যে উদাহরণগুলো দিচ্ছিলাম, সেই সমস্ত উদাহরণগুলো কিন্তু ওটাই নির্দেশ করে। যেমন একটা থালা আমার হাত থেকে পড়ে গেল, সেই থালাটা হাত থেকে পড়ে যাওয়ার জন্য কি হলো, শব্দ উৎপন্ন হলো। আমি থালাটাকে স্পর্শ করে দেখলাম, থালাটা কাঁপছে।
এটা একটা উদাহরণ বলতে পারো। স্কুলে পিরিয়ডের পর যখন ঘন্টা মারা হয়, কাঠ দিয়ে আঘাত করা হয় একটা থালার মতো বস্তুকে, এবং শব্দ কত অনেকক্ষণ ধরে উৎপন্ন হয় যতক্ষণ না ওই বস্তুটা কাঁপতে থাকে। তো এইভাবে তো আর পরীক্ষায় তুমি উদাহরণ দিয়ে তো বলতে পারবে না, তোমাকে এটা পরীক্ষার মাধ্যমে বোঝাতে হবে যে কম্পনের ফলে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ যতক্ষণ তুমি শব্দ পাচ্ছ ততক্ষণ যেন বস্তুটা কম্পিত হচ্ছে, এটা তোমাকে একটা পরীক্ষার মাধ্যমে বলতে হবে। তো সেটার জন্য পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন থাকে, আমি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করব। প্রথমত বলি, এই ধরনের একটা বস্তু আমি নেব, এটাকে বলা হয় সুরশলাকা। আমি জানি না প্র্যাকটিক্যালের কোনোদিন তোমরা দেখেছো কিনা, উঁচু ক্লাসে যখন যাবে তখন তো এই সুরশলাকা দিয়ে তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে। ঠিক ইউর মতো দেখতে, নির্দিষ্ট ম্যাটেরিয়ালের তৈরি, গোটাটাই সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এটাকে বলা হয় টিউনিং ফর্ক, অথবা বাংলায় বলা হয় সুরশলাকা। এবং সুরশলাকা যখন তুমি আঘাত করবে, একটা রাবারের হাতুড়ি থাকে, এরকম মনে করে একটা রাবারের হাতুড়ি আছে, তুমি এই বাহুটাকে সাপোজ এটার গায়ে আঘাত করলে, সাপোজ এটা যদি আমার সুরশলাকা হয় আর এটা যদি রাবারের হাতুড়ি হয়, তুমি এইভাবে যদি জোরে ধাক্কা মারো, জোরে আঘাত করো, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেই সুরশলাকা থেকে খুব সুন্দর একটা আওয়াজ আসছে। তুমি এটাকে আঘাত করে যদি কানের সামনে ধরো, খুব জোরে আওয়াজ তুমি শুনতে পাবে না, স্ট্রিল তীক্ষ্ণ একটা আওয়াজ। যদি কানের সামনে ধরো তাহলে কিন্তু একটা তীক্ষ্ণ আওয়াজ তুমি সুরশলাকা থেকে পাবে। এবং তখন বলে রাখি, তুমি বুঝতে পারবে যে সুরশলাকাটা কাঁপছে। তুমি যদি কোনোভাবে সুরশলাকাটাকে, এটা সুরশলাকা, আঘাত করার পর শব্দ শুনতে পাচ্ছ কানে, তুমি যদি এভাবে ধরে নাও, তা তুমি পরিষ্কার বুঝতে পারবে যে সুরশলাকার বাহুটা কম্পিত হচ্ছে। তো আমি সেটাকে পরীক্ষার সাহায্যে দেখাবো। কিভাবে বলবো? বলবো আমার কাছে আমি একটা সুরশলাকা নিলাম, আমি রাবারের হাতুড়ি আছে, সেটাতে আঘাত করলাম। আঘাত করার পর কানের সামনে ধরলাম, দেখলাম খুব সুন্দর একটা আওয়াজ বেরোচ্ছে। এবার আমি কি করলাম, একটা সুতোর সাহায্যে একটা প্লাস্টিকের বলকে ঝুলিয়ে দিলাম। ঠিক, এবার এই কম্পনশীল সুরশলাকার কোনো একটা বাহুর সামনে আমি এই রাবার নয়, প্লাস্টিকের বলটা নিয়ে গেলাম। কি ঘটনা ঘটবে? দেখা যাবে এটা ছিটকে ছিটকে চলে আসছে, মানে এইদিকে ছিটকে চলে এলো। এবার ছিটকে চলে এসে তো আর সাম্যাবস্থা পাবে না, ছিটকে চলে এসে আবার তোমার এদিকে আসবে, আবার বাহুতে ধাক্কা খাবে, ছিটকে যাবে, আবার বাহুতে ধাক্কা খাবে, ছিটকে যাবে। মানে অ্যাজ ইফ যখনই ওই বাহুতে ধাক্কা খাচ্ছে, আমি দেখছি ওই প্লাস্টিকের বলটা ছিটকে ছিটকে চলে আসছে। কেন ছিটকে চলে আসছে? কি প্রমাণ করছে? প্রমাণ করছে এই বাহুটা কম্পিত হচ্ছে। এবার তুমি কি করলে? এটাকে চেপে ধরলে, হাত দিয়ে তুমি এই সুরশলাকাটাকে চেপে ধরলে। তুমি তো ফিলিংস সেটা বুঝতে পারলে, সেটা তো বোঝানো যাবে না। তুমি চেপে ধরলাম, চেপে ধরা মাত্রই সুরশলাকাটা থেমে গেল, দেখা গেল এই যে ছিটকে ছিটকে যাচ্ছিল এই যাওয়াটা বন্ধ হয়ে গেল। এবং যেই আমি চেপে ধরলাম, দেখা গেল এখান থেকে যে আওয়াজ বেরোচ্ছিল, আওয়াজটা বন্ধ হয়ে গেল। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত কাঁপছিল বা যতক্ষণ শব্দ পাচ্ছি না, ততক্ষণ এটা কাঁপছিল। এবং যেই আমি হাত দিয়ে ধরে দিলাম, কম্পন বন্ধ হয়ে গেল, ততক্ষণ কি হলো, শব্দ পাওয়া বন্ধ হয়ে গেল, এবং দেখা গেল এই ছিটকে যাওয়াটাও বন্ধ হয়ে গেল, দেখা গেল আটকে আছে, এর সঙ্গে টাচ করা যাচ্ছে। তাহলে এর থেকে আমার প্রমাণ হয়ে যাচ্ছে যে শব্দটা উৎপন্ন হয়েছিল সেটা ওই সুরশলাকার কম্পনের ফলে উৎপন্ন হয়েছিল। খুব সিম্পল পরীক্ষা। আমি আবার বলছি যে আমি একটা সুরশলাকা নিলাম, সুরশলাকাটাকে একটা রাবারের হাতুড়িতে আঘাত করলাম, আঘাত করার ফলে দেখা গেল এটা কম্পিত হচ্ছে। এবার আমি কি করছি, একটা সুতোর সাহায্যে একটা প্লাস্টিকের বল ঝুলিয়ে রাখলাম, আবার আমি আঘাত করলাম, আঘাত করে এই বাহুটাকে এটার সঙ্গে টাচ করলাম। যেই টাচ করলাম, দেখলাম প্লাস্টিকের বলটা ছিটকে ছিটকে যাচ্ছে। আমি একটা শব্দও পাচ্ছি সুরশলাকা থেকে, আর প্লাস্টিকের বলটা ছিটকে ছিটকে যাচ্ছে। আমি কি করলাম, এটাকে হাত দিয়ে চেপে ধরলাম। হাত দিয়ে চেপে ধরার পর দেখা গেল প্লাস্টিকের বলটা আর ছিটকে ছিটকে যাচ্ছে না, এবং আমি কোনো শব্দও পাচ্ছি না। তাহলে যতক্ষণ পর্যন্ত শব্দ পেয়েছিলাম ততক্ষণ ছিটকে যাচ্ছিল, তার মানে শব্দ যতক্ষণ পেয়েছিলাম ততক্ষণ পর্যন্ত সুরশলাকার বাহুগুলো কম্পিত হচ্ছিল। তাহলে এর থেকে আমি বলতে পারি অবশ্যই যে কম্পনটা উৎপন্ন, যে শব্দটা উৎপন্ন হয়েছে সেটা কম্পন ছাড়া সম্ভব নয়। আচ্ছা, এবার আরেকটা জিনিস তুমি খেয়াল করো, আমি বলছিলাম যে একটা শব্দ উৎপন্ন হলো, সেই শব্দটা তরঙ্গের আকারে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে এবং তোমার কানে পৌঁছাতে হবে। যদি মাধ্যম না থাকে, তুমি মনে রাখবে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। আমি খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, যে সূর্যে প্রতিনিয়ত বড় বড় বিস্ফোরণ হচ্ছে, কিন্তু সেই বিস্ফোরণের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। বা মনে করো চাঁদে বা কোনো কৃত্রিম উপগ্রহ বা মহাকাশে গেছে দুজন ব্যক্তি, পাশাপাশি গল্প করতে পারবে না, কারণ এ যা বলবে এ শুনতে পাবে না। তাহলে কি করতে হবে? কোনো বিশেষ ব্যবস্থা, বেতার তরঙ্গের সাহায্যে ওরা কথা বলে থাকে। কেন? তার কারণ হচ্ছে ওখানে যেখানে যাচ্ছে সেখানে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো মাধ্যম নেই। মাধ্যম না থাকলে কোনোভাবেই শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। সেটা একটা সহজ পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে।
যে আমি একটা বেল জার টাইপের নিলাম, সেই বেল জারটার নিচের অংশটা সাপোজ ফাঁকা, আমি নিচের দিকটা ফাঁকা করে দিয়েছি, নেই কিছু। আচ্ছা, প্রথমেই বলি এখানে আমি কর্ক লাগিয়েছি, সেই কর্কের মধ্য দিয়ে দুটো তারের সাহায্যে আমি কি করেছি, একটা কলিং বেল, কলিং বেলে কি থাকে, একটা এরকম কলিং বেল মানে কিছুই না, দুটো তার আছে, তারটাকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিলাম। ব্যাটারির একটা প্লাস প্রান্ত থাকে, একটা মাইনাস প্রান্ত থাকে, এরকম একটা চাবির ব্যবস্থা আছে, চাবি বা সুইচ আছে, সেই সুইচটা অন করলেই তোমার কলিং বেলটা বাজতে পারে। ঠিক আছে, মানে আমি যদি এখানে সুইচটা অন করে দিই কি হবে, এটার মধ্য দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেলে এটা একটা তড়িৎ চুম্বকের ব্যাপার, মানে যতক্ষণ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এটা চুম্বকে পরিণত হয়, এবং যেহেতু চুম্বকে পরিণত হয় এটা একটা লোহার হাতুড়ি মতো থাকে, সে কি হবে, আকৃষ্ট হবে। এর আকৃষ্ট হলে কি হবে, গিয়ে যখনই ধাক্কা আকৃষ্ট হবে কি হবে, ঘন্টা শোনা যাবে। মূলত এটা হচ্ছে কলিং বেল, তোমাকে কলিং বেলের কার্যনীতি চাইনি। তো যাই হোক, তুমি বলবে যে আমি একটা বেলজার নিলাম, বেলজারের মুখে কি করলাম, কর্ক লাগালাম, দুটো ফুটো করে তার মধ্যে তার মাধ্যমে একটা কলিং বেল, একটা বৈদ্যুতিক ঘন্টা প্রবেশ করিয়ে দিলাম। বৈদ্যুতিক ঘন্টাটা বাইরে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত, একটা সুইচ আছে। আর নিচের দিকটা কি করলাম, নিচের দিকটা ফাঁকা আছে, এটা একটা সাপোজ কাঠের পাটাতনের উপর বসিয়ে দিলাম। কাঠের পাটাতনে বসাবার পর যেখানে বসিয়েছি মনে করো এরকম, এইখানটা আমি কি করলাম, ভেসলিন দিয়ে দিলাম, মানে কোনোভাবে বায়ু যেন ওইখান দিয়ে প্রবেশ করতে না পারে, মানে বেলজারের মধ্যে কোনোভাবে বায়ু প্রবেশ করা যাবে না বাইরে থেকে, আমি না চাইলে। আর একদম নিচে একটা ছিদ্র করা ব্যবস্থা আছে, এখানে একটা বায়ু নিষ্কাশন করার ব্যবস্থা আছে, মানে এখান দিয়ে তুমি বায়ুটাকে বের করে নিতে পারো। কোথাকার বায়ু, এই ভেতরে যে বায়ু আছে সেই অংশটা। তাহলে গোটা ব্যাপারটাকে আবার বলছি, আমি একটা কাঁচের বেলজার নিলাম বড়, যা মুখটা কর্ক দিয়ে আটকানো, দুটো ছিদ্র করে দিয়েছি, তার মধ্যে দুটো তার প্রবেশ করানো আছে, এবং তারটা প্রবেশ করিয়েছি কলিং বেল, ছোট, এত বড় হয় না সাধারণত, ছোট কলিং বেল করা যেতে পারে, প্রবেশ করিয়েছি। বাইরে ব্যাটারি আর সুইচের ব্যবস্থা আছে। নিচের দিকটা কি করেছি, একটা কাঠের পাটাতনের উপর বসিয়েছি, আর নিচের দিকে ছিদ্র করে বায়ু নিষ্কাশন একটা যন্ত্র বসিয়ে দিয়েছি। মুখটাকে ভালো করে ভেসলিন দিয়ে আটকে দিয়েছি, এখানেও মুখ ভালো করে ভেসলিন দিয়ে আটকানো আছে, মানে কোনোভাবে বায়ু প্রবেশ করতে পারবে না, কোনোভাবে বায়ু নিষ্কাশনও বেরিয়েও আসবে না, যদি না আমি পাম্পের সাহায্যে বের করি। এবার পরীক্ষা করব, কি করব, প্রথমে আমি সুইচটাকে অন করে দিলাম। যেই সুইচ অন করলাম দেখা যাচ্ছে যে এই হাতুড়িটা এখানে ধাক্কা মারছে, আঘাত করছে, এবং আমি একটা খুব সুন্দর ঘন্টা শুনতে পাচ্ছি। খুব ভালো কথা, আমি সুইচটাকে অন করে রেখে দিলাম। এবার সুইচ অন করা অবস্থায় মানে কলিং বেলে ঘন্টা বাজছেই, আস্তে 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 ভিতরের বায়ুটাকে নিষ্কাশন করার ব্যবস্থা করলাম। এবার যখনই দেখবে আস্তে আস্তে বায়ুটাকে আমি বের করে নিচ্ছি, নির্দিষ্ট পরিমাণ যখন বায়ু বেরোতে থাকবে, দেখা যাবে ঘন্টাটা যেটা জোরে শুনতে পাচ্ছিলাম সেটা আর শুনতেই পাচ্ছি না, আস্তে আস্তে কমতে কমতে ইন্টেন্সিটি কমতে কমতে একটা সময় দেখা যাবে যখন সব বায়ুটা নিষ্কাশিত হয়ে যাবে, আমি কোনো ঘন্টা শুনতে পাচ্ছি না। যদি তুমি চোখে দেখতে পাবে যে হাতুড়ি দিয়ে আঘাত করছে, অর্থাৎ এমন নয় যে কেটে গেছে, খারাপ হয়ে গেছে, সেরকম নয়, হাতুড়ি দিয়ে কন্টিনিউয়াস আঘাত করছে, কিন্তু তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ না। এবার তোমার মনে হতে পারে যে অনেকক্ষণ ধরে বাজছে, তো কোনো কারণে হয়তো সমস্যা হচ্ছে, সেরকম নয়। তুমি আবার আস্তে আস্তে বায়ু প্রবেশ করার ব্যবস্থা করো, যেই আস্তে আস্তে বায়ু ঢুকবে দেখবে ওটা হাতুড়ি দিয়ে আঘাত করে যাচ্ছে এবং ঘন্টাটা তুমি শুনতে পাচ্ছ। তার মানে কি, তার মানে এটা বুঝতে পারলাম যখন আমি সব বায়ুটাকে নিষ্কাশন করে নিয়েছি, শব্দ উৎপন্ন হচ্ছে, কম্পন হচ্ছে, কিন্তু সেটা আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তার কারণ কি, এখানে কোনো মাধ্যম নেই, শব্দটা আসার কোনো রাস্তা পাচ্ছে না। তাহলে এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য একটা জড় মাধ্যমের প্রয়োজন। সেই জড় মাধ্যম না থাকলে কোনোভাবে আমরা একটা উৎস থেকে উৎপন্ন শব্দ যেভাবেই তুমি কল্পিত করো না কেন, সেই শব্দটা আমরা শুনতে পাবো না। বুঝে গেছে? বেশ, এবার এই সম্পর্কেই এই পরীক্ষাটাও অনেক সময় পরীক্ষায় দেয়, তোমাকে ছবি এঁকে ছোট করে বর্ণনা করতে হবে, আর এই সম্পর্কিত প্রচুর প্রশ্নও আছে। যেমন আমি একটা বলছিলাম যে চন্দ্রপৃষ্ঠে সাপোজ দুজন মানুষ আছে, কোনো একটা কাজ করছে, কাজের জন্য পাঠানো হয়েছে, তারা পাশাপাশি দাঁড়িয়ে বা পাশাপাশি বসে কথা বললেও একজন অপরজন শুনতে পায় না, সেক্ষেত্রে অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়, বেতার তরঙ্গের ব্যবস্থা নেওয়া হয়। কেন? মূল কারণ এটাই বলবে যে শব্দ বিস্তার লাভের জন্য একটা নির্দিষ্ট জড় মাধ্যম প্রয়োজন, যেটা চন্দ্রপৃষ্ঠে নেই।
একই প্রশ্ন কৃত্রিম উপগ্রহের জন্য দিতে পারে, অথবা এমন কোনো জায়গায় দিতে পারে যেখানে বায়ুমণ্ডল নেই। তোমাকে বুদ্ধি করে ওই ব্যাপারটাই কাজে আনা, ওই ব্যাপারটাই তোমাকে বলতে হবে যে শব্দ হচ্ছে এমন একটা তরঙ্গ, সেটা উৎপন্ন হলেই হবে না, এক স্থান থেকে অন্য স্থানে কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে কানে পৌঁছাতে হবে এবং সেটা মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি করতে হবে। সেটা তো পরের কথা। প্রথম কথা একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। এবার যেখানে নির্দিষ্ট মাধ্যম নেই সেখানে কোনোভাবেই শব্দ পৌঁছাবে না। একই রকম প্রশ্ন আমি তোমাকে বলি যে সূর্যে বিস্ফোরণ হলেও তার শব্দ পৃথিবীতে শোনা যায় না, এটা বললাম আগে। তো তুমি বলবে আমার তো বায়ুমণ্ডল আছে পৃথিবীর চারদিকে। হ্যাঁ, সত্যি কথা। এটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত 500 কিলোমিটার প্রায় বা আর একটু বেশি বায়ুমণ্ডল কিন্তু আছে, কিন্তু সেটা সূর্য পর্যন্ত নয়, সূর্য আরো দূরে আছে। তাহলে বায়ুমণ্ডল একটা নির্দিষ্ট পর্যন্ত আছে, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কিন্তু কোনো মাধ্যম নেই। তাহলে সূর্যে যে বিস্ফোরণ হচ্ছে সেটা এখান থেকে এই পর্যন্তই আসতে পারবে না। তারপরে বায়ুমণ্ডল থাকুক আর না থাকুক, যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই একটা নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর, সুতরাং সেই শব্দ আমরা কোনোভাবেই শুনতে পাই না। বেশ, আরেকটা দেখো জিনিস থাকে যে কোনো একটা বাদ্যযন্ত্র, গিটার হোক, তানপুরা হোক, যে কোনো এই ধরনের বাদ্যযন্ত্র দেখবে একটা কাঠের বাক্সর উপর বসানো হয়। কেন? তোমার তো তারগুলো আছে, তারগুলোকে টানলেই তো শব্দ উৎপন্ন হবে, আমি তো শুনতে পাবো। তাহলে কাঠের বাক্স, ফাঁপা বাক্সর উপর বসানোর কি দরকার? তার কারণ হচ্ছে ওই যে কাঠের বাক্স বা ফাঁপা বাক্সর মধ্যে বসানো আছে, তার মধ্যে প্রচুর বায়ু কণা আছে। যখন তুমি একটা তারকে টানছো, যে কম্পনটা হচ্ছে সেই কম্পনের ফলে ওর ভেতরে যে বায়ুর কণাগুলো আছে সেগুলো প্রবলভাবে কম্পিত হয়, এবং কম্পিত প্রবল বেগে কম্পিত হয় বলেই শব্দটা এতটা জোরে শোনা যায়। একটা তার টানলাম আর এত জোরে শব্দ শোনা যায়, সেটা শুধুমাত্র ওইটাই। ঠিক আছে? তাহলে কোনো বাদ্যযন্ত্রে কেন কাঠের ফাঁপা বাক্স বসানো হয় সেটা বোঝা গেল। যে বাদ্যযন্ত্রের তার সাধারণত ফাঁপা কাঠের বাক্সে বসানো হয়, তার কারণ হচ্ছে যে কোনো তারকে যদি আমি কম্পিত করি তাহলে কাঠের বাক্সের মধ্যে যে বায়ুর কণাগুলো আছে সেই কণাগুলো প্রবল বেগে কম্পিত হয় এবং উৎপন্ন শব্দ যথেষ্ট জোরে শোনা যায়। বেশ, আচ্ছা, নেক্সট আরেকটা পরীক্ষা, ছোট ছোট পরীক্ষা আছে সব। বলছে যে শব্দ যখন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তখন মাধ্যমের কণাগুলো কিন্তু স্থানচ্যুতি ঘটে না। সেটা তোমাকে একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে কি প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে যে শব্দ বিস্তারের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি হয় না। শব্দ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয় না। স্থানচ্যুতি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় না। ওটা একটু বুঝে নিতে হবে যে আমি সাপোজ এরকম একটা লম্বা কাঁচ নল নিলাম, বেশ কিছুটা লম্বা। তারপর কি করলাম, এই ভেতরের অংশটা ধোঁয়া দিয়ে কোনো একটা গ্যাস দিয়ে পূর্ণ করলাম, যেটা আমি দেখতে পাচ্ছি। অদৃশ্য কোনো গ্যাস নয়, দৃশ্যমান কোনো গ্যাস দিয়ে পূর্ণ করলাম। এবার আমি কি করলাম, এই দিকের মুখটায় একটা রাবারের নল যোগ করে দিলাম, বা রাবারের ফানেল টাইপের কিছু একটা যোগ করে দিলাম, যাতে সহজে গ্যাসটা মানে প্রসারণ ধর্মের জন্য যাতে বেরিয়ে না যায়, এরকম একটা ব্যাপার। আর অপর প্রান্তে কি রেখেছি, একদম খোলা মুখে একটা মোমবাতির শলাকা, মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছি। এমনভাবে রেখেছি যাতে মোমবাতির শিখাটা মোটামুটি এই অংশটাই থাকে। আচ্ছা, এবার আমি কি করব, এই প্রান্তে আমি যদি একটা শব্দ উৎপন্ন করি, কিভাবে? সাপোজ একটা হাততালি দিলাম, আমি এই অংশটায় হাততালি দিলাম, যখনই হাততালি দেবো দেখবো মোমবাতির শিখাটা কেঁপে যাচ্ছে। ঠিক আছে? যতবার হাততালি দেবো আমি দেখবো মোমবাতির শিখাটা কেঁপে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে শব্দ এই মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে তরঙ্গের রূপে সঞ্চালিত হয় এবং গিয়ে মোমবাতির শিখাটাকে কাঁপিয়ে দেওয়ার ব্যবস্থা রাখে। কিন্তু এই যে কাঁপছে, তার জন্য কোনো গ্যাসীয় পদার্থ কিন্তু এটা দিয়ে বেরিয়ে আসছে না। মানে এটা যখন তোমার তরঙ্গের আকারে চলে যায়, মাধ্যমের কণাগুলো কিন্তু কম্পিত হয়, মানে স্থানচ্যুতি হয় না, মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না, কিন্তু কণাগুলো নিজের অবস্থানের সাপেক্ষে কাঁপতে থাকে। সেই কাঁপার মাধ্যমে তরঙ্গের আকারে শব্দটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করতে পারে, কিন্তু তারা নিজেরা কখনোই এক স্থান থেকে অন্য স্থানে যায় না।
যদি এক স্থান থেকে অন্য স্থানে যেত তাহলে এই হাততালির জন্য আমি তাহলে কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, সেই ফোর্সের প্রভাবে ধোঁয়া কিন্তু বেরিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি পরীক্ষা করে দেখলাম যে কোনো ধোঁয়া ওই প্রান্ত থেকে বেরোচ্ছে না, কিন্তু মোমবাতির শিখাটা বারবার কেঁপে যাচ্ছে। যতবার আমি শব্দ উৎপন্ন করছি ততবার মোমবাতির শিখাটা কেঁপে যাচ্ছে। তাহলে এর থেকে প্রমাণিত হলো শব্দ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তখন মাধ্যমের কণাগুলো কোনোভাবেই স্থানচ্যুতি হয় না। আচ্ছা, শব্দ কিভাবে বিস্তার লাভ করে সেটা বোঝাবার জন্য আমি বায়ুকে কতগুলো স্তরে ভাগ করেছি এরকম ভেবে নিতে পারি যে এরকম বায়ুর স্তর আছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে বায়ুর স্তর, কতগুলো সমান্তরাল স্তর এইভাবে আমি ভেবে নিতে পারি। এই হয়ে গেল তোমার বায়ুর স্তর। মানে কিভাবে কম্পিত হয় বা কিভাবে অগ্রসর হয় সেটা সম্পর্কে আমি আলোচনা করতে চাইছি। এই মনে করে একটা সূর্যশলাকা নিলাম, সূর্যশলাকা কম্পিত করিনি, তাহলে এখন বায়ুর স্তরটা একদম ঠিকঠাক অবস্থায় আছে। এবার যখনই আমি সূর্যশলাকাটাকে কম্পিত করব কি সমস্যা হবে বা কি পরিবর্তন আসবে। আচ্ছা, সূর্যশলাকাটাকে আমি কি করলাম, রাবারের হাতুড়ির উপর জোরে আঘাত করলাম। এইভাবে যদি ধরি তাহলে সূর্যশলাকাটা এইভাবে কম্পিত হতে থাকে, ঠিক আছে। হাত দিয়ে যদি ধরো তাহলে পরিষ্কার বুঝতে পারা যায় ওটা কম্পিত হচ্ছিল, মানে এতটাই স্পিডে কম্পিত হয়। মানে এরকম ভাবে এরকম সূর্যশলাকাও আছে যেটা সেকেন্ডে 512 বার কম্পিত হবে, ঠিক আছে। কতবার কম্পিত হবে সেটা সূর্যশলাকার গায়ে লেখা থাকে। তোমরা যদি সূর্যশলাকা নিয়ে পরীক্ষা করো, প্র্যাকটিক্যাল যখন করবে ক্লাস 11-এ, দেখবে তোমাকে অনেকগুলো সূর্যশলাকা দিচ্ছে, 5-6টা সূর্যশলাকা দিচ্ছে। এবং প্রতিটা সূর্যশলাকার গায়ে বিভিন্ন কথা লেখা আছে। কোথাও লেখা আছে 180, কোনোটায় 260, কোনোটায় 480, কোনোটায় 520। তোমাকে বুঝতে হবে যে ওর গায়ে যেটা লেখা আছে সেই সূর্যশলাকাটা 1 সেকেন্ডে ততবার কম্পিত হয়। 1 সেকেন্ডে 512 বার কম্পিত হয় এমন সূর্যশলাকা উদ্ভব। এবং কিভাবে কম্পিত হয়, এইভাবে এইভাবে, মানে এই অভিমুখে কম্পিত হয়। মানে বাহুটা যদি এরকম হয় তাহলে সূর্যশলাকাটা এইভাবে কম্পিত হয়। তো আমি ধরে নিলাম সূর্যশলাকার বাহুটা, এটা হচ্ছে সূর্যশলাকার স্বাভাবিক অবস্থা। সূর্যশলাকাটা কেঁপে এরকম অবস্থায় চলে গেছে, ঠিক আছে। এটা আছে যেরকম আছে থাক। মানে আমি ধরে নিলাম এটা স্বাভাবিক অবস্থানটা হচ্ছে এ বি। এবার যখন কেঁপে ওই দিকটাই যাচ্ছে, মানে এ থেকে তুমি বলতে পারো বি অবস্থানে যাচ্ছে, তখন কি ঘটনা ঘটছে সেটা আমি জানতে চাইছি। তাহলে যখন সূর্যশলাকাটা এই দিকে কম্পিত হচ্ছে, সে কি করবে, সামনে যে বায়ুস্তর আছে সে বায়ুস্তরের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তাই তো। এই যে ফোর্স অ্যাপ্লাই করবে, এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হবে, সামনের বায়ুস্তরটা কি হবে, সামনের বায়ুস্তরগুলো কাছাকাছি চলে আসবে। সামনের বায়ুস্তরটা কি হবে, কাছাকাছি চলে আসবে। মানে এর উপর তো ফোর্স অ্যাপ্লাই করছি, পরের দিকের স্তরটা তখন সরতে পারবে না তাড়াতাড়ি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একদম খুব কাছের যে বায়ুর স্তরটা বা অংশটা আছে সেই অংশটা সরে যেতে চাইবে, কিন্তু দূরের যে স্তরটা আছে সেটা তখনও পর্যন্ত পাবে না। এটা যেমন ছিল এতটা আনতে পারছি না, এতটা দরকার নেই। এই ধরনের এরকম বায়ুর স্তর আছে। প্রথমে সব স্তরগুলো সমান দূরত্বে আছে, যখনই আমি কম্পিত করলাম স্তরটা এইভাবে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এতে আসবে, এরকম একটা ব্যাপার, বা এ কে ক্রস করে আবার এদিকে চলে আসবে। তো যখন এ থেকে বি ওই দিকে সরছে তখন কি হচ্ছে, বায়ু স্তরের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, জোরে একটা আঘাত করছে। এর ফলে কি হচ্ছে, সব স্তরগুলো কি হচ্ছে, এদিকে সরে যাওয়ার চেষ্টা করছে। এবার এগুলো সরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তরঙ্গ তো যেতে সময় লাগবে, পরের কণাগুলো কিন্তু সরতে পারছে না, এরা সবাই কাছাকাছি চলে আসার চেষ্টা করছে। এর ফলে কি হয়, স্তরগুলোর উপর যে চাপ বৃদ্ধি পায় বা ঘনত্ব বৃদ্ধি পায়, এর ফলে এরা কাছাকাছি চলে আসে। এই অংশটাকে বলা হয় ঘনীভবন, মানে ঘন হয়ে গেছে এখানে স্তরটা, ঠিক আছে। বাকি স্তরটা যেমন ছিল ঠিক আছে। এবার যখন ওই একই রকম ভাবে ভাবো যে এটা স্বাভাবিক অবস্থা সূর্যশলাকাটা, এবার তো এই দিকে কাঁপবে, মানে একবার ওদিক থেকে এদিকে আসবে, একবার এদিক থেকে এদিকে আসবে। সাপোজ বি তে ছিল, বি থেকে এবার সি এর দিকে এসছে। এবার যখন দূরে চলে এলো স্তরের উপর চাপ কমে গেল। এবার যখন স্তরের উপর চাপ কমে গেল দেখা গেল স্তরগুলো ক্রমশ দূরে সরে গেছে, এবং যেটা ঘন হয়েছিল সেটা আস্তে 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 বেশ খানিকটা দূরে সঞ্চালিত হয়েছে। আচ্ছা, যে এই অংশটা ঘনীভবন বলেছিলাম, এবার কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় তনুভবন। এই ঘনীভবন বা তনুভবন সৃষ্টির মাধ্যমে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে।
ঠিক আছে? যখন ওই দিকে যাচ্ছে একটা চাপ প্রয়োগ করছে, চাপ বৃদ্ধি পাচ্ছে, ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, কাছে চলে আসছে, ঘনীভবন। যখন দূরে চলে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে, স্তরগুলো একটু দূরে সরে যাচ্ছে, সেটা হচ্ছে তনুভবন। মানে সরে যাওয়া মানে কি, এই অংশটা একটা ফাঁকা স্থান সৃষ্টি হলো। যখন এই ফাঁকা স্থান সৃষ্টি হলো, তরঙ্গগুলো বলে এই সরে সরে যা, মানে একটু সরে সরে তারা নিজেদেরকে বিন্যস্ত করবে। ঠিক আছে? শব্দ এইভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়। আচ্ছা, নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর এটার সঙ্গে কিন্তু আর শব্দের কোনো মিল নেই। এবারে মানে জেনারেল একটা আলোচনা করছি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি কাকে বলছে? যদি কোনো বস্তুর গতি এইরকম হয় যে বস্তুটা বারবার একই পথে যায় বা একই পথে যাওয়া আসা করে, তাহলে সেক্ষেত্রে সেই বস্তুর গতিকে একটা নির্দিষ্ট সময় অন্তর একই পথ অতিক্রম করে। আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই, যে যেমন মনে করো একটা ঘড়ি, আমি ঘড়ির যে কোনো একটা কাঁটার কথা ভাবি, মিনিটের কাঁটা সাপোজ, মিনিটের কাঁটা প্রথমে 12টায় আছে, আবার এটা ঘুরে 1 ঘন্টা পর আবার 12টায় আসবে, আবার আরো 1 ঘন্টা পর আবার এখানে আসবে, আরো 1 ঘন্টা পর আবার এখানে আসবে। তার মানে কি 1 ঘন্টা পর পর সে নিজের অবস্থানে আবার ফিরে আসছে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর আবার ওই অবস্থানে ফিরে আসছে এই বস্তুর, সেক্ষেত্রে আমি গতিটাকে বলবো পর্যাবৃত্ত গতি। আরো সিম্পল উদাহরণ দিই, যে সূর্য কেন্দ্রে আছে, তার চারদিকে পৃথিবী, শুধু পৃথিবী কেন সমস্ত গ্রহগুলো আবর্তন করছে, এবং আমি জানি উপবৃত্তাকার পথে, তো আমি একটু উপবৃত্তের মতো এঁকেছি। তো এই পথে যেতে যেতে 365 দিন পর আবার এখানে চলে আসছে, আবার আরো 365 দিন পর আবার এখানে আসছে, পৃথিবীর কথা বলছি, আরো 365। তার মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর আবার সেই জায়গায় ফিরে আসছে। তাহলে সেই বস্তুর গতিকে আমি বলবো পর্যাবৃত্ত গতি। সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা সবার পর্যাবৃত্ত গতি। পৃথিবীর গতি, যে কোনো গ্রহের গতি পর্যাবৃত্ত গতি। আমি যদি একটা পেন্ডুলামের কথা ভাবি, ঘড়ির পেন্ডুলাম, বা এমনি তুমি ভাবো যে একটা সুতোর সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে আমি ছেড়ে দিলাম, বস্তুটা এইভাবে ঘুরতে থাকবে। সাপোজ আমি এ বিন্দু পর্যন্ত টানলাম, নিয়ে ছেড়ে দিলাম, দেখা যাবে বস্তুটা ওটা মনে করো সাম্যাবস্থান, আর মনে করো সি, তাহলে এ থেকে এ পর্যন্ত টেনে তুমি ছেড়ে দিলে, দেখা যাবে বস্তুটা 1, 2, 3, 4 মানে 1 সেকেন্ড পর পর আবার এই অবস্থানে ফিরে আসছে। তাহলে সেক্ষেত্রে আমি বস্তুটার গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারি। তার মানে একটা বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর আবার সেই অবস্থানে ফিরে আসে বা রিপিট করে, তাহলে সেক্ষেত্রে সেই বস্তুর গতিকে আমি পর্যাবৃত্ত গতি বলতে পারি। ঠিক আছে? এবার এই পর্যাবৃত্ত গতির কথা আমি বলতে গেলে আসবে যে শব্দের যে গতিটা, শব্দ যখন অগ্রসর হয় তখন সেক্ষেত্রে কণাগুলো এরকম পর্যাবৃত্ত গতি সম্পন্ন করে। আমি আলোচনা করছি পরে। আচ্ছা, এই সঙ্গে আরো কতগুলো সংজ্ঞা এখানে জেনে নেওয়া যায় যে পর্যাবৃত্ত গতি যদি হয় তাহলে কতগুলো সংজ্ঞা তোমার আসবে, যেমন বিস্তার। বিস্তার কাকে বলে? এই যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, আমি বলে রাখি ওটাকে বলা হয় সাম্যাবস্থান। ওটা হচ্ছে সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থান মানে কি, আমি যদি ফোর্স কোনো অ্যাপ্লাই না করি, আমি টানলাম বলে গতিটা সৃষ্টি হলো, আমি যদি ফোর্সটা অ্যাপ্লাই না করতাম কোন অবস্থায় থাকতো, এই অবস্থানে থাকতো, ও অবস্থানে থাকতো, তাহলে ওটা হচ্ছে সাম্যাবস্থান। এবার কি আমি টেনে ছেড়ে দিলাম, কতদূর গেল ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম এ বিন্দু পর্যন্ত গেল। তাহলে এই ম্যাক্সিমাম যতটা যেতে পারবে, এদিকেই হোক, এদিকেই বলো আর এদিকেই বলো, সর্বোচ্চ যে দূরত্ব যাবে তাকে বলা হয় বিস্তার। অর্থাৎ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণকে বিস্তার করে। নেক্সট চলে এসো পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? কোনো একটা প্রান্ত অবস্থান থেকে গেল আবার ফিরে এলো, গেল আবার ফিরে এলো, মানে এ থেকে যাত্রা শুরু করে আবার এ অবস্থানে যদি ফিরে আসে, তাহলে আমি বলি একটা পূর্ণ দোলন সম্পন্ন হলো। একটা কমপ্লিট হলো কখন? যখন এ থেকে গিয়ে আবার এ তে ফিরে আসে। এই একটা পূর্ণ দোলন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা একবার কমপ্লিট অসিলেশন করতে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে এসো কম্পাঙ্ক। এটা তো কাঁপছে,
এখানে 1 সেকেন্ডে কবার হচ্ছে? একবার। 1 সেকেন্ডে যতবার কম্পন হবে সেটাকে বলা হয় কম্পাঙ্ক। কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা 1 সেকেন্ডে যতবার কম্পন সম্পন্ন করে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে? যদি 1 সেকেন্ডে 2 বার কাঁপে তাহলে কম্পাঙ্ক হচ্ছে 2। 1 সেকেন্ডে যদি 5 বার কাঁপে তাহলে সেটা হচ্ছে 5। আমি বলছিলাম সূর্যশলাকার কম্পাঙ্ক হয় 512 হার্জ, মানে 1 সেকেন্ডে 512 বার কাঁপে। আচ্ছা, এককগুলো একটু বলি। বিস্তার যেহেতু দূরত্ব, তার একক হয়ে যাবে মিটার। এটা হচ্ছে টাইম, তার একক হয়ে গেল সেকেন্ড। এটার ক্ষেত্রে একক হয়ে যাচ্ছে হার্জ, বা বলা হয় সাইকেলস পার সেকেন্ড। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তোমাকে যদি বলে একটা সূর্যশলাকার কম্পাঙ্ক 480 হার্জ, তার মানে তোমাকে বুঝতে হবে সেই সূর্যশলাকাটাকে তুমি যদি কোনো রবারের ধাতুতে আঘাত করো তাহলে 1 সেকেন্ডে 480 বার কম্পিত হবে। 1 সেকেন্ডে, ইমাজিন 1 সেকেন্ডে 480 বার, মানে ওটা এত স্পিডে কাঁপে তুমি দেখে বুঝতে পারবে না যে ওটা কাঁপছে, কিন্তু তুমি যদি হাতে ধরো তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা প্রবল বেগ কাঁপছে। আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস বলে রাখি যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক আছে। এটা দিয়ে কিন্তু তোমাকে নিউমেরিক্যালস বা অঙ্ক দিতে পারে। কম্পাঙ্ক আর পর্যায়কাল পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক একটা মেনে চলে। ঠিক আছে? তুমি সেটাকে প্রমাণও করতে পারো। এইভাবে প্রমাণ করতে পারো যে আমি ধরে নিলাম যে একটা বস্তুর দোলনকাল হচ্ছে t সেকেন্ড। দোলনকাল মানে কি? একবার কম্পনে যে সময় লাগছে, একবার কম্পনে যে সময় লাগছে, তাহলে একবার কম্পনে t সেকেন্ড সময় লাগে। তাহলে t সেকেন্ডে কম্পিত হয় একবার, তাহলে 1 সেকেন্ডে কতবার কম্পিত হবে? 1/t বার। এবার 1 সেকেন্ডে যেটা কম্পিত হয় সেটাই তো কম্পাঙ্ক। তাহলে আমি বলতে পারি n = 1/t। সেটাই হচ্ছে সম্পর্ক। বুঝে গেল? খুব সিম্পল, জাস্ট ওটাকে সংজ্ঞা থেকে উল্টোভাবে তোমাকে বের করতে হবে। আচ্ছা, এবার আমি আলোচনা করব শব্দ নিয়ে। তো মোটামুটি আলোচনা হয়ে গেছে। শব্দ নয়, আমি স্পেসিফিক্যালি কোনো তরঙ্গ নয়, আমি জেনারেলাইজড করছি। এবার আমি বলছি তরঙ্গ। এটা অবশ্যই যে শব্দ এক ধরনের তরঙ্গ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শব্দ কিন্তু এক ধরনের তরঙ্গ, কিন্তু ইন জেনারেল তরঙ্গ বলতে কি বোঝায়? শব্দ যেমন তরঙ্গ, তেমনি মনে রাখবে আলো কিন্তু তরঙ্গ। তো আমরা ইন জেনারেল তরঙ্গ নিয়ে আলোচনা করব। তরঙ্গ কি জিনিস? তুমি একটা খুব সিম্পল ভাবো যে তুমি একটা পুকুর বা জলাশয়ের সামনে দাঁড়িয়ে আছো, তোমার কাছে একটা ঢিল ছিল, তুমি ঢিলটা ছুঁড়ে মারলে। যে ঢিলটা ছুঁড়ে মারলে দেখবে একটা আলোড়ন সৃষ্টি হয় জলের মধ্যে। যদি সম্ভব হয় যেখানে আলোড়ন সৃষ্টি হচ্ছে সেখানে যদি খুব হালকা একটা কর্ক, খুব হালকা একটা বস্তু, যে কোনো হালকা বস্তু, সোলার টুকরো যদি ওইখানে রেখে দেওয়া হয়, তাহলে দেখবে সোলার টুকরোটা এইভাবে দুলছে। সোলার টুকরোটা কিন্তু এগিয়ে যাবে না, বা কর্কটা কিন্তু এগিয়ে যাবে না। তুমি যেখানে ঢিলটা ফেললে দেখবে সেইখানেই ও এইভাবে কাঁপতে শুরু করেছে, কিন্তু সে কখনোই অগ্রসর হচ্ছে না। তাহলে তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে একটা আলোড়ন যেটা এক স্থান থেকে অন্য স্থানে তুমি বলতে পারো যে শক্তি এগিয়ে নিয়ে যায় বা এগিয়ে নিয়ে যায়, কিন্তু মাধ্যমের কণাগুলির কোনোভাবে স্থানচ্যুতি হয় না। কোনো জড় মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে এক ধরনের আলোড়ন যা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, কিন্তু মাধ্যমের কণাগুলো কোনোভাবে স্থানচ্যুতি ঘটায় না, তাকে বলা হচ্ছে তরঙ্গ। আমি তোমাকে জাস্ট একটু বুঝিয়ে বলি যে কণাগুলো কিভাবে কম্পিত হয় বা কণার কম্পনের ফলে কিভাবে তরঙ্গ উৎপন্ন হয়, সেটা তোমাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। মনে করো একটা মাধ্যমে 5টা কণা আছে, 1টা 2টো 3টে 4টা 5টা। ঠিক? আচ্ছা, কণাগুলো কিভাবে কাঁপে আমি তোমাকে বোঝাই। যে এই কণাগুলো আছে, প্রথমে এখানে আছে মনে করো, এই যখনই একটা আলোড়ন পাবে এই কাঁপে মোটামুটি এইভাবে। প্রথমে উপর দিকে গেল, তারপর নিচের দিকে নামলো, মানে এই অবস্থানে এলো, তারপর সেই অবস্থান অতিক্রম করে নিচের দিকে গেল, আবার এইভাবে গেল। মানে ওর কাঁপার প্রকৃতিটা হচ্ছে এরকম, মানে এরকম ছিল, উঠলো নামলো উঠলো, মানে এইভাবে কম্পিত হতে থাকে। ঠিক আছে? এইভাবে কম্পিত হতে থাকে। এবং এটা তুমি দেখো ওই পর্যাবৃত্ত গতি, তাই না? আচ্ছা, পর্যাবৃত্ত গতি ওই আমি দেখাচ্ছিলাম একটা দোলকের সাহায্যে। গোটা ব্যাপারটা একটু বুঝে নেবার চেষ্টা করো যে আমি যদি গোটা গতিটাকে দেখি, একবার দোলনের কথা ভাবি, আমি বললাম কি এখান থেকে এখানে গিয়ে এখানে ফিরে আসতে যেটা সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তুমি খেয়াল করে দেখো গোটা ব্যাপারটা 4 ভাগে, সমান 4 ভাগে বিভক্ত। এখান থেকে এখানে এলো 1 ভাগ, এখান থেকে এখানে গেল 2 ভাগ,
আবার এখান থেকে এখানে এলো 3 ভাগ, এখান থেকে এটা এলো 4 ভাগ। তার মানে আমি বলতে পারি এখান থেকে এইটুকু আসতে সময় লাগছে t/4, এখান থেকে এইটুকু যেতে সময় লাগছে t/4, তাহলে এখান থেকে এটা t/2, আচ্ছা আবার এখান থেকে এখানে যেতে আবার t/4, এখান থেকে এখানে যেতে t/4, তাহলে t/4 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 টোটাল হয়ে যাচ্ছে t। এখানেও কিন্তু যখন কম্পিত হচ্ছে আমি গোটা ব্যাপারটা এইভাবে ভাবতে পারি। আমি আলাদা করে ছবি এঁকে দেখাচ্ছি দেখো তোমাকে, যে প্রথমে কণাটা এটা হচ্ছে সাম্যাবস্থান, রাইট? তাহলে এটা হচ্ছে t = 0। আচ্ছা এবার যখন আমি কণাটা কি হবে, প্রথমে উপর দিকে উঠে যাবে, সাম্যাবস্থান থেকে বিচ্যুত হলো, এটা কত টাইম হবে, এটা হচ্ছে t/4 টাইম হবে, স্মল t হলো, স্মল t = t/4 টাইম। আচ্ছা t/2 টাইমে কোথায় আসবে, এর উপরে চলে গেল। আচ্ছা থার্ড ধাপে কি হবে, থার্ড ধাপে কিন্তু কণাটা আবার এই অবস্থানে ফিরে আসবে, মানে এখানে তোমার ছিল, এখান থেকে এই অবস্থানে ফিরে এলো। এটা কোন সময়ে, t/2 টাইম পরে। ঠিক আছে, এবার কণাটা নিচের দিকে যাবে, এবার কণাটা নিচের অবস্থানে এখানে ছিল, এখানে থেকে এখানে এলো কত টাইম পরে, আরো t/4 মানে 3t/4 টাইম। আর লাস্টে কণাটা আবার উপর দিকে উঠবে, এটা নিচের দিকে নেমেছিল, কণাটা আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে এইখান থেকে। তাহলে এটা কত সময় পরে, পর্যায়ক্রমে। তাহলে কণাটার কম্পনটা আরেকবার বোঝার চেষ্টা করো। প্রথমে সাম্যাবস্থানে আছে t = 0 সময়, যে কম্পিত হতে শুরু করলো t/4 সময় পরে কি হবে, প্রান্ত বিন্দুতে গিয়ে পৌঁছাবে। আরো t/4 সময় পরে কি হবে, ওখানে গিয়ে তো ওইদিকে চলে যাচ্ছে না, আবার আগের অবস্থায় ফিরে আসবে। তুমি ওই দোলনের ব্যাপারটা ভাবো, ওটা এখান থেকে শুরু হয়েছিল, প্রথমে এইখানে গেল, এখানে গিয়ে কি থেমে যায়, আরো আসবে, তাহলে উপরে গিয়ে আবার সাম্যাবস্থানে ফিরে এলো, সাম্যাবস্থানে ফিরে কত, আরো t/4 সময় লাগবে। এবার তবে নিচের দিকে যাবে, তাহলে নিচের দিকে গেল, t/2 এর সঙ্গে আরো t/4 যোগ করো, 3t/4 আসবে, তাহলে 3t/4 টাইম পরে এখানে এলো। এবার 3t/4 এর সঙ্গে আরো t/4 জয়েন করো, কত হচ্ছে 4t/4, দ্যাট ইজ ইকুয়াল টু t, তাহলে t সেকেন্ড পর আবার এখানে আসবে। এবার গোটা ব্যাপারটা ভাবো, t = 0 তে মাধ্যমের কণাগুলো স্থির অবস্থায় আছে। এবার তোমার তরঙ্গটা, আলোড়নটা, ঢিলটা ফেললে তরঙ্গটা প্রথমে কে পাবে, এদিক থেকে যদি হয় তাহলে এই কণাটা প্রথমে পাবে, তাহলে এই কণাটা কোথায় চলে যাবে, এখানে থাকার কথা, তাহলে t/4 টাইম পরে প্রথম কণাটা এখানে চলে গেল। আচ্ছা দ্বিতীয় কণাটা এখনো তরঙ্গ পায়নি, আলোড়নটা পায়নি, তাহলে দ্বিতীয় কণা নিজের জায়গাতে ঠিক আছে, তৃতীয় কণা নিজের জায়গাতে ঠিক আছে, চতুর্থ কণা নিজের জায়গাতেই ফিক্সড আছে। এটা হয়ে গেল t/4 টাইম পরে, রাইট? আরো t/4 টাইম পরের কথা বলবো, তার মানে t/2। আচ্ছা প্রথম কণাটা তোমার চলে গেছিল একদম উপরে, তাই তো? তাহলে আরো t/4 টাইম পরে কি হবে, আরো t/4 মানে এখানে, তাহলে প্রথম কণাটা এখানে চলে আসবে নিচে, প্রথম কণা উপরে গেল, নিচে চলে এলো। আচ্ছা দ্বিতীয় কণাটা এখন তরঙ্গ পেয়ে গেছে, আলোড়ন পেয়ে গেছে, তাহলে দ্বিতীয় কণাটা উপরে চলে গেল। থার্ড কণা পাইনি, ফোর্থ কণা পাইনি, ফিফথ কণা পাইনি। আরো t/4 টাইম পরের কথা ভাবো, মানে এটা হয়ে যাচ্ছে 3t/4। থার্ড কণাটা এবার আলোড়নটা পাবে, তাহলে থার্ড কণা পৌঁছে গেল উপরে, ফোর্থ কণা তোমার যেমন ছিল থাক, ফিফথ কণা যেমন ছিল থাক। আচ্ছা সেকেন্ড কণাটা কোথায় ছিল, উপরে গেছিল, তাহলে এবার নিচে আসবে, এখানে ছিল মানে কি নিচে আসবে, মানে এখানে চলে যাবে। ঠিক আছে, তারপরের মুহূর্তটার কথা ভাবি, t। আচ্ছা এবার ফোর্থ কণাটা পেয়ে গেল আলোড়ন, উপরে উঠে গেল, থার্ড কণাটা উপরে গেছিল, নিচে চলে এলো, সেকেন্ড কণাটা মাঝখানে ছিল, নিচে চলে যাবে, আর ফার্স্ট কণাটা নিচে ছিল, উপরে উঠে আসবে। তুমি গোটা ব্যাপারটাকে যদি একটু যোগ করে দাও, কেমন লাগছে, একটা তরঙ্গের মতো লাগছে না? তার মানে যে কোনো আলোড়ন এইভাবে কণাগুলোর কম্পনের মাধ্যমে, কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। কিন্তু তুমি খেয়াল করো, দেখো মাধ্যমের যে কণাগুলো সেটা কিন্তু এই বরাবর কাঁপছে, মাধ্যমের কণাগুলো কিন্তু চলে যাচ্ছে না। সেই কথাটাই বলা হলো যে মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আলোড়ন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলিকে কোনোভাবে স্থানচ্যুতি ঘটায় না, তাকে বলা হচ্ছে তরঙ্গ। ঠিক আছে, এবার বলে রাখি তরঙ্গকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যায়। শ্রেণী বিভাগ কিভাবে করা যায়, যেমন তোমাদের দু রকমের শ্রেণী বিভাগ আপাতত আছে, আমি দু ধরনের শ্রেণী বিভাগে আলোচনা করব। একটা হচ্ছে মাধ্যমের প্রয়োজনীয়তা অনুসারে, মানে একটা তরঙ্গ
বিস্তার লাভ করবে তার জন্য মাধ্যম প্রয়োজন আছে না নেই, দুটো অপশন হতে পারে। তাহলে দুভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বর ভাগ হয়ে যাচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আরেকটাকে বলা হয় স্থিতিস্থাপক তরঙ্গ। আচ্ছা, এবার বলে রাখি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে? যাদের বিস্তার লাভের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, অর্থাৎ মাধ্যম থাকলো কি না থাকলো তা সত্ত্বেও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। যেমন আমি খুব সিম্পল উদাহরণ দিই, এটা হচ্ছে আলো। আলো কিন্তু সূর্য থেকে আমাদের এখানে চলে আসছে, কিন্তু মাধ্যম নেই মাঝখানে বেশ খানিকটা, তাও চলে আসছে। তার মানে কি, আলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আলোকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর কিছু কিছু তরঙ্গ আছে যেটা এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য একটা নির্দিষ্ট মাধ্যম প্রয়োজন, মাধ্যম না থাকলে যেতে পারবে না, সেই তরঙ্গটাকে বলা হয় স্থিতিস্থাপক তরঙ্গ। খুব সিম্পল শব্দ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। বুঝে? মাধ্যমের প্রয়োজনীয়তা অনুসারে যেমন ভাগ করা যায়, তেমনি একটা তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে তখন কণার গতির অভিমুখ আর তরঙ্গের গতির অভিমুখ এই অনুসারে কণার কম্পনের প্রকৃতি অনুসারেও দুভাগে ভাগ করা যায়। কণার কম্পনের প্রকৃতি এই অনুসারেও দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটাকে বলা হয় তির্যক তরঙ্গ। কখন অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো? যেমন খুব সিম্পল উদাহরণ দিই, যে আমার কাছে একটা স্প্রিং আছে, স্প্রিং এর নিচে একটা বস্তু আছে, তুমি কি করলে স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে। স্প্রিংটাকে যদি টেনে ছেড়ে দাও দেখবে স্প্রিংটা এইরকম ভাবে কাঁপছে, এবং এইভাবে কাঁপার জন্য তরঙ্গটা এই দিকে সঞ্চালিত হয়। তার মানে যেদিকে কণাটা কম্পিত হয় সেই দিকেই তরঙ্গটা অগ্রসর হয়। এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ সমষ্টিগত কম্পনের ফলে, কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গের গতি যদি কণাগুলির কম্পনের গতির অভিমুখে হয়, তাহলে সেক্ষেত্রে সেই তরঙ্গটাকে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ যেদিকে যাবে কণার কম্পনও সেই দিকে হবে। আচ্ছা, তির্যক তরঙ্গ বলি, যদি সমষ্টিগত কম্পনের ফলে তরঙ্গটা এরকম হয় যে তরঙ্গ যেদিকে যাচ্ছে কণাটা তার লম্বভাবে কম্পিত হচ্ছে, যেটা আমি এখনই উদাহরণ দিচ্ছিলাম, কণাটা এইভাবে কাঁপছে আর তরঙ্গ যাচ্ছে কোন দিকে? এই দিকে। এই তাহলে ওটা হয়ে যাচ্ছে তির্যক তরঙ্গের উদাহরণ। ঠিক আছে? তাহলে যদি তোমার কণাগুলোর কম্পন, এটা হচ্ছে সাপোজ কণার কম্পন, আর তরঙ্গের গতি দুটো যদি পরস্পর লম্ব দিকে হয়, তাহলে সেক্ষেত্রে আমি সেই তরঙ্গকে আমি বলবো তির্যক তরঙ্গ। ঠিক আছে? তাহলে এই গেল তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ। পরীক্ষায় কিন্তু খুব বেশি এটার পার্থক্য দিয়ে থাকে। তখন কিভাবে বলবে? যে তুমি প্রথমেই বলবে যে এটা হচ্ছে সমান্তরাল, আর এক নম্বর তির্যক গতির ক্ষেত্রে কি বলবে? এটা পরস্পর লম্ব। মানে মোটামুটি তুমি সংজ্ঞাটাকে বলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ তুমি মনে রাখবে এটা ঘনীভবন ও তনুভবনের মাধ্যমে প্রসারিত হয়। আগেই ব্যাখ্যা করলাম, এটা যখন অগ্রসর হয় তখন ঘনীভবন আর তনুভবন এইটা সৃষ্টি হয়, এদের সৃষ্টির মাধ্যমে অগ্রসর হয়। আর যখন তোমার তির্যক তরঙ্গের কথা বলছো, তির্যক তরঙ্গ এরকম ভাবে হয়। তো সেক্ষেত্রে বলে রাখি, এই অংশটা যেটা ম্যাক্সিমাম সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, মানে মাথাটা। আর এই অংশটা যেখানে সব থেকে কম হয়ে গেল সেই অংশটাকে বলা হয় তরঙ্গ পাত। তো শীর্ষ আর পাত এই দুটোর মধ্যে তরঙ্গটা অগ্রসর হয়। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হচ্ছে ঘনীভবন আর তনুভবনের মাধ্যমে, আর তির্যক তরঙ্গ অগ্রসর হচ্ছে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাত এই সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবে, বলে দেবে, আপাতত তোমাদের বোঝার কথা নয়, সমবর্তন বলে একটা ঘটনা ঘটে। সমবর্তন ব্যাপারটা কি পরে আলোচনা হবে, 12-এ আছে। আপাতত মনে রাখবে যে তির্যক তরঙ্গের সমবর্তন হয়, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন হয় না। মোটামুটি এই পয়েন্টগুলো তুমি পরীক্ষায় বলার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, এবার ছোট ছোট কতগুলো জাস্ট সংজ্ঞা করেই আজকের আলোচনাটা শেষ করবো। যে আমার তরঙ্গ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছিলাম পর্যাবৃত্ত গতি, তো বলে রাখি একটা তরঙ্গকে খুব ভালোভাবে বোঝার জন্য 5টা রাশি খুব ভালোভাবে জানা দরকার। বিস্তার,
আচ্ছা, এই বিস্তারের সঙ্গে আগের বিস্তার গুলিয়ে ফেলো না। আগের বিস্তারটা ছিল পর্যাবৃত্ত গতি, যে কোনো পর্যাবৃত্ত গতি। এটা স্পেসিফিক্যালি এটা হয়ে গেল তরঙ্গের জন্য বিস্তার, তারপরে হচ্ছে কম্পাঙ্ক, তারপরে হচ্ছে পর্যায়কাল। যদিও গোটা ব্যাপারটা অলমোস্ট প্রায় সেম, কিন্তু আলাদা। যেমন ডেফিনিশন তরঙ্গের চাই তাহলে তরঙ্গ অনুসারে করবে, যদি পর্যাবৃত্ত গতি উল্লেখ করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই অনুসারে তুমি করবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা এটা আগে ছিল আলাদা, যাই হোক, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগ, এই পাঁচটা রাশি আমরা আলোচনা করব। কি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা দিয়ে আমি লিখে দিলাম। বিস্তার, বিস্তার কাকে বলে? আমি একটা তরঙ্গ আঁকছি, মোটামুটি এইভাবে আমরা একটা তরঙ্গ দেখিয়ে থাকি। ঠিক আছে, এখানে কণাগুলো কিন্তু এইভাবে কাঁপছে, তাহলে বিস্তার কাকে বলবো? এটা হচ্ছে সাম্যাবস্থান, কণাগুলোর অবস্থান, আর এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম। তাহলে এই দূরত্বটাকে বলে, এই ছবিতে তুমি বলতে পারো এ বি, এটা হচ্ছে তরঙ্গের বিস্তার। একই রকম ভাবে এটাকে যদি সি বিন্দু বলি তাহলে সি ডি, এটাও তরঙ্গের বিস্তার। অর্থাৎ সাম্যাবস্থান থেকে কণাটা সর্বোচ্চ যে পরিমাণ ডিসপ্লেসড সরণ হতে পারে, সেই সরণটাকে বলা হচ্ছে, সেই সর্বাধিক সরণটাকে বলা হচ্ছে তরঙ্গের বিস্তার। বুঝছে? আচ্ছা, এবার বলছে মনে করো তুমি কম্পাঙ্ক না, আমি আগে তরঙ্গ দৈর্ঘ্যটা আলোচনা করে নিই। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলছে? যখন তুমি মনে রাখবে যে এই যে এখান থেকে এই পর্যন্ত গেলাম, এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ। ঠিক আছে, একবার তোমার ম্যাক্সিমাম, একবার মিনিমাম, টোটাল যদি থাকে তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কমপ্লিট ওয়েভ। এই কমপ্লিট ওয়েভের যেটা দূরত্ব সেটাকেই বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। মানে তরঙ্গ যখন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে, তরঙ্গ সঞ্চালনের সময় কি হচ্ছে, একবার পূর্ণ কম্পন যদি সম্পন্ন হয়, একবার পূর্ণ কম্পনে সম্পন্ন হলে তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু এটা একটা দূরত্ব, সুতরাং এটাকে ইন জেনারেল মিটার এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, পর্যায়কাল, পর্যায়কাল কাকে বলে? এই একই রকম, যে একবার পূর্ণ কম্পনে যে সময় লাগে, মানে এখান থেকে এই পর্যন্ত যেতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। অবভিয়াসলি সেটা হয়ে গেল সেকেন্ড। আচ্ছা, কম্পাঙ্ক, এক সেকেন্ডে যতগুলো কমপ্লিট তরঙ্গ সৃষ্টি হয়, মানে ওখানে যেমন ঠিক ডেফিনিশন ছিল অলমোস্ট তোমার সেম, যে গতিপথে কোনো একটা কণা এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে। এখানে একটা কম্পন সম্পন্ন করেছে এক সেকেন্ডে, তাহলে একটা হচ্ছে এক হচ্ছে কম্পাঙ্ক। যদি তোমার 500 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে এক সেকেন্ডে এরকম ভাবে, তাহলে সেক্ষেত্রে তার কম্পাঙ্ক হয়ে যাবে 500 হার্জ, একক হয়ে যাবে হার্জ। আচ্ছা, আর বেগ, এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে, এবং বেগের সঙ্গে এদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু এন ল্যামডা। এই রিলেশনটা তোমার দীর্ঘদিন কাজে লাগবে, যে কোনো তরঙ্গের বেগ ইকুয়াল টু তরঙ্গের কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এটাকে আমি খুব সহজে প্রমাণ করতে পারি। দেখো, কম্পাঙ্ক বলেছে এন, তার এক সেকেন্ডে পূর্ণ কম্পন হচ্ছে এন বার। ঠিক আছে, এক সেকেন্ডে পূর্ণ কম্পন হচ্ছে এন বার। বেশ, এবার একবার কম্পনের ফলে অতিক্রান্ত দূরত্ব, একবার কম্পনে ল্যামডা, তাহলে এন বার কম্পিত হচ্ছে, তাহলে এন বার কম্পনে দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এন ল্যামডা। এবার বেগ মানে কি? বেগ মানে হচ্ছে তোমার দূরত্ব বা সরণ বাই সময়। কত দূরত্ব গেছে? এন ইন্টু ল্যামডা, কত সময়ে গেছে? এক সেকেন্ডে গেছে, তাহলে কি প্রমাণ করে থাকছে? ভি ইকুয়াল টু এন ল্যামডা। খুব ইম্পর্টেন্ট রিলেশন, এন ইকুয়াল টু 1/v আর ভি ইকুয়াল টু এন ল্যামডা। এই পর্যন্ত ভালো করে দেখে রাখবে, ভালো করে পড়বে। আমরা পরের দিন পরবর্তী আলোচনায় যাব।